আমি অফিস থেকে যখন আমার কোয়ার্টারে ফিরলাম, তখন রাতের খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাব, তখন আমার কাছে মনে হল দরজার কাছে কেউ আসছে। আমি একবার ভাবছিলাম যে মনে হয় এটা আমার মনের ভুল, তাই আমি আবার শুয়ে পড়লাম। তারপর দরজার মধ্যে নক করার শব্দ পেলাম। দরজায় নক করতে লাগল। আমি তখন তাড়াতাড়ি দরজার কাছে গেলাম। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি যখন আমার রুমের দরজাটা খুললাম, তখন আমি যাকে দেখলাম সে একজন সুন্দরী তরুণী একটি মেয়ে। তাকে দেখে আমি অনেক আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ সে এতটাই সুন্দরী ছিল আমার কাছে মনে হলো সে কোনো মেয়ে না, সে হচ্ছে পরী। তারপর আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি এত রাতে এই বৃষ্টির মধ্যে এখানে কেন? তখন মেয়েটি কান্না করে বলতে লাগল, প্লিজ, আমি খুব বিপদে পড়েছি। আজ রাত আপনার ঘরে থাকতে দিন। কিছু গুন্ডা আমার পিছু নিয়েছে। মেয়েটি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত কোথায় ছিলেন? তখন মেয়েটি বলল, আমার অফিসে অনেক কাজ ছিল, তাই বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমি মেয়েটির কথা শুনে সব বিশ্বাস করে নিলাম, কারণ আমারও তো দুটি যুবতী বোন আছে। তারপর আমি মেয়েটিকে বললাম, আসুন আমার ঘরে। তখন মেয়েটি আমার ঘরে আসলো। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, রাতের খাবার খাবেন? সে বলল, না, খাবো না, জল হলেই চলবে। তারপর আমি মেয়েটিকে কিছু খাবার এনে দিলাম। মেয়েটি খাবারগুলো চুপচাপ খেয়ে নিল। মনে হচ্ছিল মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল। যাই হোক, খাবার শেষে আমি মেয়েটিকে বললাম, আপনি বিছানায় খাটে শুয়ে পড়ুন, আর আমি দরজার কাছে সোফায় ঘুমিয়ে পড়ি। মেয়েটি তখন বলল, না, আপনি কষ্ট করবেন কেন? আমি তখন মেয়েটিকে বললাম, আজ আমার বোন যদি বিপদে পড়ত তাহলে আমি কি তাকে ফেলে দিতাম? তাকে কি কোনো কষ্ট দিতাম? তুমি আজ আরাম ঘরে খাটে ঘুমিয়ে যাও। তারপর মেয়েটি আমার কথামতো বিছানায় শুয়ে পড়ল। আমিও সোফায় ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে হঠাৎ করে মেয়েটি আমার সোফায় আসলো। তারপর ধীরে ধীরে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম আকাশ। বয়স 25 বছর। আজকে আমাকে নিজের পরিবার ছেড়ে শহরে রওনা হতে হচ্ছে। যদিও আমি 25 বছরের, কিন্তু আমার উপর অনেক দায়িত্ব ছিল। বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই কারণে বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর এসে যায়। গ্রামের বাড়িতে থেকে আমি কোনো ভালো চাকরি পাচ্ছিলাম না। ব্যাস কোনো রকমে জীবন কাটানোর মতো একটা ছোটখাট চাকরি করতাম, যাতে বাড়ির অন্য কোনো রকমে চলত। আমার দুজন যুবতী বোন আছে, যাদের বিয়ের সমস্ত দায়-দায়িত্ব আমাকেই বহন করতে হয়। বিধবা মা আছে, তার খরচ আমাকেই পূরণ করতে হবে। আমার আরও বেশি টাকার প্রয়োজন। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শহরে গিয়ে টাকা ইনকাম করব, যাতে আমরা সবাই শান্তিতে জীবন কাটাতে পারি। আমি মায়ের ঘরে প্রবেশ করে দেখলাম সে ঘরের মধ্যে বসেছিল, আর তার চোখ দিয়ে জল পড়ছিল। বোনেরাও তার কাছে উদাস হয়ে বসেছিল। আমি যখন তাদের কাছে এলাম তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিন্তু আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে নিলাম, কারণ আমি তাদের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না। আমি মায়ের কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম, এভাবে আমাকে তুমি বিদায় করো না। সবাইকে বাড়ির জন্য শহরে যেতে হয়। এটা এমন কোনো বড় ব্যাপার না। যদি আমি সেখানে ভালো চাকরি পেয়ে যাই, তাহলে তোমাদের 3 জনকে সেখানেই ডেকে নেব। আমার কথা শুনে হঠাৎ করে আমার মা আরো জোরে কান্না করতে লাগল। আমি ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিতে লাগলাম, যাতে চুপ হয়ে যায়, কিন্তু তার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল। আমার বোনেরাও চোখের জল ফেলেছিল। আমি তাদের দুজনের মাথায় হাত রেখে ওদের সাহস দেওয়ার উদ্দেশ্যে বললাম, বাড়ির দায়িত্ব এখন তো দুজনের মায়ের খেয়াল রাখিস। আর বিনা কারণে কারো জন্য দরজা খুলবে না। এই বাড়ির সম্মান তো দুজনের হাতে। আমি যেন কোনো অভিযোগ শুনতে না পাই। আমার 2 বোনই চুপচাপ নিজের মাথা নিচু করে নিন। আমি 3 জনকে বিদায় বলে শহরের জন্য বেরিয়ে পড়লাম। আজ প্রথমবার আমার হৃদয় দুঃখে ভারী হয়ে উঠল। আমি পিছনে ফিরে এক ঝলক নিজের ছোট্ট বাড়ির দিকে দিলাম। আমার চোখ ভিজে উঠল, কেননা আমি জানতাম না আজকের পরে আমি কবে ফিরে আসতে পারব। বাবার মৃত্যুর পরে খুব বেশি আত্মীয় স্বজন আমাদের খোঁজ খবর নিত না। সবাই হয়তো এটাই ভাবতাম যে আমরা তাদের কাছে কিছু চেনা অবশ্যই। কিন্তু না তো আমি কখনো কারো সামনে হাত পেতেছি, আর না তো হাত পাতার কথা ভেবেছি।
আমি বাস্তবে ফিরে এলাম। কিন্তু আমার চোখে বারবার জল চলে আসছিল। হৃদয়ে এত জোরে জোরে ধুকপুক করছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। হঠাৎ করে সেই সময় আমার এরকম অনুভব হল যেন আমাকে কেউ দেখছে। তাই আমি এদিক ওদিক নজর ঘোরালাম। কিন্তু আমার আশেপাশে এমন কেউ ছিল না যে আমার দিকে ধ্যান দিচ্ছিল। যদিও আমার এরকম অনুভূতি হচ্ছিল যেন কেউ আমার উপর নজর রাখছে। যাই হোক, আমার বাস এসে গেছে, তাই আমি শেষবারের মতো নিজের গ্রামের দিকে তাকিয়ে বাসে উঠে পড়লাম। আজকে প্রথমবার আমি আমার গ্রাম থেকে দূরে যাচ্ছি। ভগবানের ভরসায় নিজের মা বোনকে ছেড়ে এসেছি। আমার শুধু একটাই ভয় ছিল, কোথাও কারো খারাপ নজর আমার মা বোনের উপর না পড়ে যায়। কেননা আমাদের বেশিরভাগ প্রতিবেশীও খুব একটা ভালো না। বাস চলছিল, কিন্তু আমার সে রকম মনে হচ্ছিল যেন কেউ আমাকে ফলো করছে। কিন্তু কে, আমি অনেক খুঁজেও বুঝতে পারলাম না। একটা লম্বা সফরের পরে রাতে ৩টার কাছাকাছি শহরে পৌঁছলাম। শহরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু এতে থাকতো, যার ভরসায় আমি এখানে এসেছি। আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল আমি সেখানে পৌঁছে গেলাম। যখন আমাকে দেখল তখন খুব আনন্দের সাথে আমাকে স্বাগত জানালো। ও বলল, আকাশ, তোর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যখন তুই এখানে আসার হিম্মত করতে পেরেছিস তখনই সফল হবি। আমি তোর জন্য একটা ভালো চাকরি খুঁজে রেখেছি। কালকে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা, যদি সেখানে ভালো বেতনের কথাবার্তা হয়ে যায় তাহলে তুই সেখানে চাকরি করতে শুরু করে দিবি। সেখানে থাকার একটা কোয়ার্টার দেবে, যেখানে তুই শান্তিতে নিজের জীবন কাটাতে পারবি। যখন আমি এই কথা শুনলাম তখন আমার হৃদয় শান্তিতে ভরে উঠল। না হলে আমি সেটাই ভাবছিলাম যে শহরে আসার পরে আমাকে ধাক্কা খেয়ে বেড়াতে না হয়। সেই রাতেই নীতিশের বাড়িতে থাকলাম। ওর বাড়ির লোকেরাও আমার সাথে খুব ভালো ব্যবহার করল। ওর মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, সততার সাথে কাজ করো। মাঝ রাস্তায় ফিরে যাওয়ার ব্যাপারে ভেবো না। এই শহরে অনেক বড়, তুমি নিশ্চয় সফল হবে। আন্টির কথা শুনে সত্যি আমি সান্ত্বনা পেয়েছিলাম। আর আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত ভালো বন্ধু পেয়েছি। আমি গ্রামে খবর পৌঁছে দিয়েছিলাম যে আমি খুব ভালোভাবে এখানে পৌঁছে গেছি। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে আমার জন্য আসা নতুন কিরণ নিয়ে এলো। সকাল সকাল নাস্তা করার পরে সাগর নিজেই আমাকে চাকরি জায়গায় নিয়ে গেল। ও আমার জন্যই নিজের কাজ থেকে ছুটি নিয়েছিল। যদিও ছুটি করাতে টাকা কেটে নিত, কিন্তু আমাকে এটাও বল যে তোর চেয়ে বড় আমার কেউ নেই। আমি আবার একবার ওকে ধন্যবাদ দিলাম। আমরা দুজন একটা ফ্যাক্টরিতে পৌঁছলাম। সেখানে যাওয়ার পরে না জানি ও কার নাম নীল। আর সঙ্গে সঙ্গে ম্যানেজার আমাদের কাছে সে গেল। সাগর তার সাথে কথাবার্তা বলছিল, আর আমি এদিক ওদিক চোখ বোলাচ্ছিলাম। এটা একটা প্যাকিং কোম্পানি যেখানে বিস্কুট প্যাক করা হয়। ম্যানেজার আমাকে ৩০,০০০ বেতনে রেখে দিল। এটা আমার জন্য অনেক বেশি ছিল, কেননা গ্রামে আমি শুধু ৭-৮ হাজার বেতন পেতাম। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত টাকা বেতন পাব। সেই ম্যানেজার আমাকে থাকার জন্য একটা কোয়ার্টার দিল, যেখানে আমি শান্তিতে থাকতে পারতাম। এই ঘরে কেউ ছিল না। এটা এক কামরার কোয়ার্টার। এটা দেখে আমি শান্তির শ্বাস ছাড়লাম, কেননা বেশি লোকের সাথে থাকা আমার পছন্দ ছিল না। সাগর আমাকে এখানে ছেড়ে যাওয়ার সময় বলেছিল ও রবিবার আমার সঙ্গে দেখা করতে আসবে। আমিও হাতে মাথা নাড়িয়ে দিয়েছিলাম। দিন এভাবেই কেটে গেল, আর পরের দিন আমি আমার কাজে পৌঁছে গেলাম। ম্যানেজার স্যার খুব ভালো। তিনি আমার খুব সাহায্য করতেন, সমস্ত কাজ তিনি আমাকে শিখিয়ে দিলেন। আর বললেন, যদি তুমি সততার সাথে ভালোভাবে কাজ করতে থাকো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে। তার এই কথা শুনে ভেতরে ভেতরে আমার আনন্দ হচ্ছিল। আর আমি হৃদয় লাগিয়ে কোম্পানির কাজ করতে শুরু করে দিলাম। গ্রাম থেকে শহরে আসা প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। আর এই ১ সপ্তাহের মধ্যে প্রায় সময় নজর আমার নিজের চারপাশে অনুভূত, যেটা আমি বাসে চড়ে শহরে আসার সময় অনুভব করেছিলাম। আজকে দুপুর বেলা যখন ক্যান্টিনে খাবার খেতে বসলাম তখন হঠাৎ করে আমাকে খুব ভালো ভালো খাবার সাজিয়ে দেওয়া হলো। কারণ জিজ্ঞেস করলে তারা বলল, আজকে স্টাফদের মধ্যে সবচেয়ে ভালো মেম্বারকে পার্টি দেওয়া হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম যে এটা কিভাবে হতে পারে। আমি তাড়াতাড়ি করে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম। আর সেই ওয়েটারকে বললাম, দেখো ভাই, যদি এটার টাকা তুমি আমার কাছ থেকে নাও তাহলে আমি দিতে পারব না।
তুমি আমাকে সিম্পল খাবার এনে দাও, আমি সেটা দিয়েই নিজের পেট ভরে নেব। আমি ওসব খেতে পারব না। তখন সে আমার কাছে বলল, চুপচাপ এটা খেয়ে নাও। এটা তোমার জন্যই বানানো হয়েছে, উপর থেকে অর্ডার আছে যে তোমাকে এগুলো দেওয়া খুব জরুরি। আমি হতবাক হয়ে চিন্তা করছিলাম যে এটা কিভাবে হতে পারে, লোকজন আমার সাথে এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে। কেননা আমি শুনেছিলাম গ্রাম থেকে আসা লোকেদের শহরে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যাই হোক, আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। সেই খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। এতদিন পরে আজকে আমি পেট ভরে খাবার খেলাম। না হলে এখানে আসার পরে তো সবসময় আমি টাকা বাঁচানোর চেষ্টা করতাম। সময়ের গতি না কখনো থেমেছে আর না কখনো থামতে পারে। সে নিজের গতিতে ছুটতে থাকে। কিন্তু আমি জানতাম না যে সময় আমার জীবনে এভাবেই পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আজকে রবিবার, তাই আমার বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। আমাদের দুজনের উদ্দেশ্য বাইরে কোথাও খাবার খাওয়া ছিল। ও আমাকে বলেছিল যে ও আমাকে এই শহর ঘোরাবে। ও আসার পরে আমরা দুজন কাছের পার্কে পৌঁছালাম। আমরা বসেছিলাম। তখন সাগরের ফোন এলে ও কথা বলতে সাইডে চলে গেল। হঠাৎই আমার নজর একটা মহিলার উপরে পড়ল, যে মাটিতে বসে না জানি কি করছিল। আমি তাকে সাহায্য করার উদ্দেশ্যে তার কাছে এসে বললাম, সব ঠিক আছে তো, আপনার কোনো সাহায্য লাগবে? তিনি এক নজরে আমার দিকে তাকিয়ে রইলেন। তার এরকম অদ্ভুতভাবে তাকানো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এরপরে সে চলে যাওয়ার সময় এমন একটা হাসি দিল, যাতে না জানি কেন আমার বিপদের সংকেত অনুভব হল। কিন্তু আমি চুপ থাকলাম। হাঁটতে হাঁটতে ওকে বললাম, তোর কারণে আজকে আমি এই পজিশনে পৌঁছেছি। না হলে আমি কখনোই এত ভালো চাকরি পেতাম না। সাগর, যত ধন্যবাদ দিই ততই কম হবে। আমি আরও কিছু বলতাম। তার আগেও এতে আমার কোনো হাত নেই। এটা তোর ভাগ্যে ছিল। তাই তো এত ভালো চাকরি পেয়ে গেছিস। ব্যাস, এখন তো মন লাগিয়ে পরিশ্রম কর। ওই ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, সে তো বেতন বাড়িয়ে দেবে। এ কথা শুনে আমি খুব খুশি হলাম আর ওর দিকে তাকিয়ে সংকোচের সঙ্গে বললাম, সাগর, তোকে একটা প্রশ্ন করি? প্রশ্ন জিজ্ঞেস করব? আমার প্রশ্ন হাতে মাথা নাড়িয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার জন্য তুই এত ভালো চাকরি কিভাবে পেয়ে গেলি। আর এটা যখন এত ভালো চাকরি, তখন তো এই চাকরির ফায়দা কেন আসেনি? তুই আমাকে এই চাকরি কেন খাইয়ে দিলি? আমার প্রশ্নের উত্তরে ও হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, যার যেটা কপালে থাকে সেটাই পায়, আমার ভাগ্যে চাকরি ছিল না। আমি চাই ভগবান তোকে এর চেয়েও বেশি দিন তুই এখানে কাজ করতে থাক। অবশ্যই কিছু না কিছু পাবেই। ও কেমন ঘাবড়ানো আন্দাজ এই কথাটা বলল। না জানি কেন ঘাবড়ে গিয়েছিল। যাই হোক, আমি নিজের মাথায় হাতে দাঁড়িয়ে ওর সঙ্গে খাবার খাওয়ার জন্য হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। খেতে খেতে আমি ওর বাড়ির লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করলাম, যদিও হ্যাঁ আর না তে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হলো যে ওর হয়তো আমার প্রশ্ন করা ভালো লাগছে না। এই কারণে আমিও চুপ হয়ে গেলাম। কিছু সময় পরেও আমার দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব? আমি হাতে মাথা নাড়িয়ে দিলাম। আমার দিকে তাকিয়ে বলল, তুই কখনো কোনো মেয়েকে ভালোবেসেছিস? আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম আর মাথা নাড়িয়ে দিলাম। আমি আর কিছু বলতাম। ও বলল, ব্যাস, এটাই জিজ্ঞেস করার ছিল। আর কিছু না, চল আমরা খাবার খাই। ও খুব তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভূতি হচ্ছিল যে ও আমার কাছে কিছু লুকোচ্ছে। কিন্তু আমি এ কথা জিজ্ঞেস করা ঠিক মনে করলাম না। আমরা দুজনে একসাথে খুব সুন্দর ডিনার করলাম। আর তারপরেও আমাকে কিছুটা শপিং করানোর জন্য মার্কেটে নিয়ে গেল। আমি আজকের আগে এত বড় মার্কেট কখনো দেখিনি বাবা। শহরে আসতে যেতে থাকতো আর সেই আমাদের প্রয়োজনের জিনিস নিয়ে যেত। আমার শহরে আসার ইচ্ছে কখনোই ছিল না। আর না তো ইচ্ছা কখনো আমার হৃদয়ে জেগেছিল। কিন্তু অবস্থা আমাকে বাধ্য করে দিয়েছিল। আমার সুন্দর গ্রাম, নিজের ভালোবাসার মাটি আর নিজের ভালোবাসার লোকেদের ছেড়ে এই শহরে এসে থাকতে। সাগর প্রায় 10টার দিকে আমার কথা ছেড়ে চলে গেল। আজকে রাত আমার খুব ভালো কেটেছে, কিন্তু আজকে সাগরের হাব ভাব আলাদা আলাদা মনে হচ্ছিল। না জানি কেন আমার বারবার এরকম মনে হলো যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে, যেটা আমার কাছ থেকে লুকানো হচ্ছে। কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না।
ওই বয়স্ক মহিলার সাথে দেখা হওয়া, তারপরে অদ্ভুত ব্যবহার, এই সব নিয়ে চিন্তা করতে করতে কখন ঘুমের গভীরে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। পরের দিন সকালে আমি সময়ের আগেই উঠে গেলাম। এরপর যখন নিজের কোয়ার্টারের বাইরে এলাম, তখন দেখলা নিচে একটা ছিটির খাম পড়ে আছে। আমি অবাক হয়ে সেই খামের দিকে দেখে ভাবলাম, এইখানে কে রেখে গেছে? আমি নিচু হয়ে সেই খামটা হাতে নিলাম। এতে কি আছে? কিন্তু না জানি কেন আমার এই খামের মধ্যে টাকা অনুভব হলো। এরপর যখন ভেতরে দেখলাম তখন আমার চোখ বড় বড় হয়ে গেল। কেননা খামের ভেতরে ৫ টাকার অনেক নোট ছিল। এটা দেখে ভয়ে আমার হাত কেঁপে উঠল। যদিও আমি ২-৩ বছর হয়ে গেছে এখানে, কিন্তু আজ অবধি এত টাকা একসাথে নিজের হাতে কখনো নিইনি। আমি তাড়াতাড়ি ছটার মধ্যে ঢুকে গেলাম। আমি আশেপাশে নজর দিয়েছিলাম, কিন্তু আশেপাশে এমন কেউ ছিল না যার কাছ থেকে এই টাকা পড়তে পারে। আমার মনে হলো যেন এই টাকা আমার কাছে পৌঁছানো হয়েছে, কেননা সেই খাম আমার দরজার সামনে রাখা ছিল। আমি অনেকক্ষণ ধরে সেখানে তাকে দেখতে থাকলাম, আর তারপরে হিম্মত করে টাকা গুনতে শুরু করলাম। সেখানে ৩ লাখ টাকা ছিল। মন হলো আমি সাগরকে ফোন করে সমস্ত ঘটনা বলি, কিন্তু আবার আমি চুপ করে গেলাম। জানি না কেন এই সব কিছু সাগরকে বলা আমার ঠিক মনে হচ্ছিল না। কেননা আমার মনে হচ্ছিল যে আমি যদি এই সব কিছু বলি, তাহলে ও এটাই ভাবি যে আমি এটা চুরি করেছি। আমি চুপচাপ আমার জমা করা টাকার মধ্যে সেটা রেখে দিলাম, আর কোয়ার্টারে তালা লাগিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না। সারাদিন আমার এই চিন্তাতেই কেটে গেল যে এই টাকা অন্য কারো, যেটা ভুল করে আমার কাছে এসে পড়েছে। আজকে ওটা আমাকে ভালো ভালো খাবার দিল, আর এই জিনিসটা আমাকে আরও একবার হতবাক করে রেখেছিল। যদিও আমি চুপচাপ খাবার খেয়ে নিজের কাজে বিজি হয়ে গেলাম। আজকে দুর্ভাগ্যক্রমে এদের খুব খারাপ। এই কারণে ওয়ার্কারদের খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল, কেননা অনেক ওয়ার্কারের কোয়ার্টার অনেক দূরে ছিল। আমি কোম্পানি থেকে বেরিয়ে বাড়িতে এসে কোয়ার্টারের দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। আমি আরেকবার সেই টাকার কাছে গিয়ে বাক্স খুলে সেগুলো দেখতে লাগলাম। একবার ভাবলাম মাকে ফোন করে এই সব জিনিসের ব্যাপারে বলি, কিন্তু আবার ভাবলাম না জানি সে আমার ব্যাপারে কি ভাবে। এই কারণে কোনো কিছু বলা ঠিকমতো হলো না। এরপর বৃষ্টি শুরু হলে চুপচাপ শুয়ে বসে রইলাম। কিছু সময় পরে আমার দরজার কাছে মনে হল কেউ আছে। আমি হতবাক হয়ে দরজার দিকে তাকালাম যে এই সময় আমার দরজার কাছে কে আসতে পারে। এটা ভেবে যখন আমি দরজার কাছে গিয়ে দরজা খুললাম, তখন কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম। কেননা আমার সামনে দাঁড়িয়ে সে কোনো পুরুষ নয়, বরং একজন যুবতী মেয়ে, যে ভিজে যাওয়ার কারণে তার কাপড়ের সাথে ছিটকে গিয়েছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? আমি যাকে দেখছিলাম সে তো ১৭ বছরের বয়সী খুব সুন্দরী যুবতী মেয়ে। সে দেখতে এত সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল সে যেন কোন পরী। আমি তার থেকে হতভম্ব চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে? আপনি কি বৃষ্টিতে ভেসে গেছেন? সে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে আমার সামনে হাত জোর করে বলল, ভগবানের জন্য আমাকে সাহায্য করুন। আমি খুব বিপদে আছি। আমি আমার অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কিছু গুন্ডা আমার পিছনে পড়ে গেছে। তারা আমার সম্মানহানি লুট করতে চায়। আমি খুব ভয়ে আছি, আর আমার বাড়ি অনেক দূরে। আমি কি আপনার কোর্টের ভিতরে আসতে পারি? সে এতটাই ভয়ে ভয়ে বলল যে কয়েক মুহূর্তের জন্য আমি টেনশনে পড়ে গেলাম যে এই মেয়েকে আমার নিজের বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নাকি তাকে নিষেধ করে দেওয়া উচিত। কিন্তু আমার মনুষ্যত্ব আমাকে অসহায় করে দিল, আর আমি তাড়াতাড়ি করে আমার ঘরের দরজা সেই মেয়ের জন্য খুলে তাকে বললাম, আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যত সময় থাকতে চান থাকতে পারেন। এটা বলেই আমি সেই মেয়েটাকে ভেতরে আসার জায়গা করে দিলাম, আর সে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে গেল। আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, কিন্তু আপনি এত রাতে অফিস থেকে কেন বেরিয়েছেন? আপনি তো জানেন যে ওয়েদার কত খারাপ হয়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ব্যাস সেটাই ভুল হয়ে গেছে। আজকে কাজ অনেক বেশি ছিল, এই কারণে আমাকে অনেকক্ষণ অফিসে থাকতে হয়। কিন্তু আমি জানতাম না যে কিছু বদমাশ ছিল আমার পিছনে অপেক্ষা করছে। আমি বাইরে আসার সাথে সাথে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি।
ব্যাস আজকের রাতটা আপনার করে থাকতে দিন। আমি সকালে চলে যাব। আমি আপনাকে এর জন্য ভাড়া দিতে রাজি আছি। আমি তাড়াতাড়ি করে বললাম, না না, আমি এতটা নির্লজ্জ না যে কোনো মেয়েকে সাহায্য করার জন্য তার কাছ থেকে টাকা নেব। আপনি আমার এখানে থাকতে পারেন। আমি এখানে দরজার কাছে ঘুমিয়ে যাব। আপনি ভেতরে ঘুমিয়ে যান। সেই মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, না না, আপনি আপনার ঘরের ভেতর আরাম করুন। আমি আপনাকে অসুবিধায় ফেলতে চাই না। আমি এখানে ঘুমিয়ে যাব। আমি বললাম, না, আপনাকে কিছুতেই এখানে ঘুমাতে দিব না। আপনি বিছানায় গিয়ে ঘুমান। আমি দরজার কাছে গিয়ে ঘুমাব। কেননা আমার নিজের 2টা বোন আছে। এই সব কিছু ভেবেই আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিলাম। আর আমি সোফাতে বসে সেই মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম। আজকে আমার খুব খারাপ লাগছিল যে পুলিশ কতটা নৃশংস হয়। যদি সুযোগ পায় তাহলে। আমি একজন পুরুষ, তাই এসব ভেবে আমার খুব খারাপ লাগছিল। এরপরে সোফায় মাথা দিয়ে শুয়ে পড়লাম। এখন আমার চিন্তা সেই 2 লাখ টাকা নিয়ে, যেটা আমি সকালে পেয়েছিলাম। এখন আমার মনে হচ্ছিল যে আমি সেই টাকাগুলো দান করে দিই, কেননা জানি এটা আমার জন্য পরীক্ষা কিনা। তারপরে আমি এটাও ভাবলাম যে আমার 2 বোন আছে, তাদেরকে আমার বিয়ে দিতে হবে। তাই তাদের যৌতুকের জন্য আমার অনেক টাকার দরকার। এসব চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। সকালবেলা যখন আমার চোখ খুলল, তখন সকাল 8টা বাজে। না জানি কেন আজকে আমার ঘুম খুব বেশি হয়েছিল। না হলে এমনি আমি 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের হাতে নাস্তা বানিয়ে খেয়ে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে আমি সেই মেয়েটির ঘরে গেলাম। আমি গিয়ে ঘরের দরজা খুললাম, কিন্তু সে কোথাও নেই। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপরে আমার মনে হলো হতে পারে সে আমার ওঠার আগেই চলে গেছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজা খোলা। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দিলাম। আর ভাবলাম আমার কপালে হয়তো লেখা ছিল, এই জন্য তার সাথে আমার দেখা হয়ে গেছে। যাই হোক, আমি সবকিছু মাথা থেকে বের করে দিয়ে নাস্তা বানাতে লাগলাম, যাতে তাড়াতাড়ি কোম্পানির জন্য তৈরি হতে পারি। তারপরে হঠাৎই আমার খেয়াল এলো যে আমি নিজের ঘর ভালোভাবে দেখি, হতে পারে সে আমার জন্য চিঠি রেখে গেছে। আমি তো দরজা থেকেই দেখেছিলাম, ঘরের ভিতরে গিয়ে তো দেখিনি। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে বিছানার উপর যখন নজর পড়ল, তখন আমার মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে, কেননা আমার বিছানার চাদর রক্তে ভরেছিল। এক মুহূর্তের জন্য আমার সত্যিই এরকম অনুভব হলো যে আমার দুনিয়া শেষ হয়ে গেছে। এসবের মানে কি? বন্ধুরা, গল্পের পরবর্তী পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার আঙ্কেল কাকির সাথে পারত না। কাকি আমাকে ইশারা দিয়ে তার ঘরের মধ্যে ডাকতে থাকত। তার ঘরে যেতে আমার খুব ভয় করত। কিন্তু এক রাতে কাকি আমার রুমে এসে খাটে শুয়ে পড়লেন। অন্ধকারে আমি তাকে আমার বউ ভেবে সারারাত তার সাথে। আমার কাকি খুবই সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল। আমার কাকিকে খুব সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল, যাকে দেখে প্রথম প্রথম আমার খুব লজ্জা করত। লজ্জায় তার সঙ্গে কোনো কথাও বলতাম না। আমি তার সামনে মাথা নিচু করে নিজের পড়াশোনা করতে থাকতাম। কাকির সাথে বেশি কথা বলতাম না। কাকিমাও আমার থেকে দূরে দূরে থাকত। কিন্তু জানি না কি এমন হয়েছে যে এক রাতে কাকি আমাকে নিজের ঘরে ডেকে নিল আর বলতে লাগলো, আজকে আমার শরীর ঠিক মনে হচ্ছে না। যদি তুমি আজকে রাতে এখানে ঘুমাতে চাও তাহলে ঘুমাতে পারো। রাতে যখন আমি কাকির ঘরে ঘুমালাম, তখন লাইট বন্ধ করার সাথে সাথেই কাকি আমার সাথে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম শিবু। আমি কাজের খোঁজে এদিক ওদিক ঘুরেছিলাম, কিন্তু আমাদের এলাকায় কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু জিৎ আমাকে বলল যে কলকাতায় ওর এক কাকা থাকে, সেখানে গেলে তোকে কোনো না কোনো কাজে ঢুকিয়ে দেবে। আমি খুব বেশি পড়াশোনা জানতাম না। আমি কোনো রকমে মাধ্যমিক পাশ করেছিলাম। আমার একটা কাজের খুব দরকার ছিল, তাই বাধ্য হয়ে আমি আমার বন্ধু জিতের কাকার বাড়িতে গেলাম। ওর কাকা আমাকে নিজের বাড়িতে একটা কাজ দিয়ে দিল।
যখন আমি সেই বাড়িতে গেলাম তখন আমার মালিক মানে আমার বন্ধুর কাকা, যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, তিনিও আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না। শুধু আমাকে একটা কাগজ দিয়ে বললেন, এই অ্যাড্রেসে চলে যাও। যে অ্যাড্রেসটা আঙ্কেল আমাকে দিয়েছিলেন সেটা কোনো এক ডাক্তারের ছিল। আঙ্কেল বলতে লাগলেন যে এই ডাক্তার আমার বন্ধু সেখানে গেলে সে তোমার কিছু টেস্ট করবে। যদি সেই টেস্টের রিপোর্ট পজিটিভ হয় তাহলে তোমাকে এই কাজ দিয়ে দেব, না হলে নয়। আঙ্কেলের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আঙ্কেল আমার কী ধরনের টেস্ট করাতে চাইছেন। আমি খুব টেনশনে ছিলাম যে এটা এমন কি কাজ যে টেস্টের রিপোর্ট ঠিক হলেই পাবো, না হলে না। যদিও আমার খুব টেনশন হচ্ছিল, কিন্তু আমি কি আর করব, এই সময় আমার একটা কাজের খুব দরকার ছিল। তাই আমি মালিক মানে আঙ্কেলের দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম। ডাক্তার আমার অনেক রকম টেস্ট করল, আর কিছু সময় পরে রিপোর্ট এল। তিনি আমাকে সেই রিপোর্ট দিয়ে দিলেন। আমি বাড়িতে এসে সেই রিপোর্ট আঙ্কেলকে দেখালাম। রিপোর্ট দেখে তিনি বললেন, খুব ভালো, তোমার শরীর স্বাস্থ্য ভালো দেখতেও তুমি খুব ভালো, রিপোর্টও তোমার ঠিক আছে, তাই এই কাজটা তোমাকে দিচ্ছি। তুমি কাল থেকেই কাজে চলে এসো। আমার বিশ্বাস হচ্ছিল না যে এত বড় মানুষ এত সহজে আমাকে চাকরিতে রেখে দিলেন। সেটা শুধু একটা রিপোর্ট দেখেই আসার পর থেকেই বারবার এই সমস্ত চিন্তাতেই হারিয়ে যেতাম যে না জানি ডাক্তারের রিপোর্টে কি লেখা ছিল। রিপোর্ট ইংলিশে লেখা ছিল, আর আমার মতো টেনেটুনে মাধ্যমিক পাশ মানুষের জন্য এই জিনিস বোঝা সহজ ছিল না। পরে এসে যখন এই কথা আমি আমার বুকে বললাম তখন সে বলতে লাগল, তুমি শুধু শুধু এত কিছু ভাবছ, এটা বড়লোকদের একটা নিয়ম বলতে পারো। এই সমস্ত বড়লোকেরা খুব সন্দেহপ্রবণ হয়। এরা আমাদের মতো গরিব লোকদেরকে কাজে রাখার আগে টেস্ট করিয়ে নিতে চায় যে আমাদের মধ্যে কোনো বড় অসুখ নেই তো। তাদের মনে ভয় থাকে চাকরদের এই সমস্ত অসুখ যাতে তাদের না হয়ে যায়। আমার বউয়ের কথা ঠিকই ছিল। এই কারণে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। আমার কাজের প্রয়োজন ছিল যেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। পরের দিন থেকেই আমি কাজে চলে গেলাম। কাকি খুবই সুন্দরী ছিলেন। আমি যখন প্রথমবার তাকে দেখলাম তখন আমি মনে মনে ভাবলাম আমার বউ যদি এরকম হতো। কিন্তু আমি একজন সাধারণ চাকর, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই অবস্থায় কাকি আমাকে নিয়ে বাজারে যেত, কেননা আজকাল বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না। জানি না কি দোষ আঙ্কেলের মধ্যে ছিল, নাকি কাকির মধ্যে ছিল, তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু তাদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হতো না। তারা দুজনেই খুব সুন্দরভাবে থাকতেন। একদিন আঙ্কেলের পুরনো চাকর বাড়িতে এল। সে আমাকে কেমন আছে জিজ্ঞেস করে বলতে লাগল, তুমি টেস্টে সফল হয়ে গেছ। আমি বললাম হ্যাঁ। তখন সে বলতে লাগল, মনে রেখো এই মালিক মানে যাকে আমি আগেই বলতাম, তিনি খুব তাড়াতাড়ি চাকর বদলিয়ে নেন। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর ভাবতে লাগলাম যে এত তাড়াতাড়ি চাকর বদলানোর পিছনে কি কারণ থাকতে পারে। পুরনো চাকর আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি বারবার এটাই চিন্তা করে যাচ্ছিলাম যে যদি আমার মালিক চাকরি থেকে বের করে দেন তাহলে আমার কি হবে। অনেক কষ্টে তো আমি এই কাজটা পেয়েছি, এখন যদি এটাও আমার হাত থেকে চলে যায় তাহলে কি হবে। এই কারণেই আমি আঙ্কেল আর কাকিকে সমস্ত দিক থেকে খুশি রাখার চেষ্টা করতাম, যাতে তারা আমার উপর বিরক্ত না হয়। এটাই হল, কাকি আমার উপরে খুব সন্তুষ্ট ছিলেন। একদিন তিনি আমাকে নিজের ঘরে ডাকলেন আর বললেন, তুমি যুবক মানুষ, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখো। আমার এই রকম চাকর পছন্দ যারা মালিকের মতোই সেজেগুজে থাকবে। এটা বলেই তিনি আমাকে ৫,০০০ টাকা দিলেন আর বললেন, এটা বেতনের বাইরে টাকা, এটা তুমি শুধু নিজের উপরে খরচা করবে। কাকির কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমার বউকে কিছুই না বলে পরের দিন একটা সেলুনে চলে গেলাম আর নিজেকে অনেকটা সাজিয়ে গুছিয়ে নিলাম। সাথে আমি অনেক জিনিসপত্র নিলাম, নতুন কিছু ড্রেস নিলাম। পরের দিন যখন আমি আনতে ঘরে গেলাম তখন কাকিকে দেখে হতবাক হয়ে গেল। সে আমাকে বলল, আজকে তোমাকে খুব ভাল লাগছে, সবসময় এরকমই থাকবে। নিজের প্রশংসা কার না ভালো লাগে। এই কারণে আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমার বিয়ে ৪ বছর হয়ে গেছে, কিন্তু আমার বউ তো কাকিকের মতো সুন্দরী ছিল, আর না তো তার মতো ফ্যাশন করতে পারত। এই কারণে আমিও নিজের সাজসজ্জা নিয়ে কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। যে কোনো বড় যদি তার স্বামীর জন্য সাজে তাহলে সেটা স্বামীর ভাল লাগে।
কিন্তু আমার বউয়ের মধ্যে এরকম কোনো ব্যাপারই ছিল না। বিয়ের দ্বিতীয় বছরেই আমাদের একটা ছেলে হয়েছিল। কিন্তু জন্মের 4 থেকে 5 মাস পরেই ওর নিউমোনিয়া হয়ে যায়। আর ও আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। তখন থেকেই আমার বউ দুঃখে সবসময় কান্না করতে থাকত। কিন্তু আমি পুরুষ মানুষ, আমারও কিছু ইচ্ছা আছে। আমি চাইতাম আমাদের আরও একটা বাচ্চা হোক। কিন্তু আমার বউ এমন ভয় পেয়েছিল যে বাচ্চার নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করতে থাকত। ওর মনে হতো যে আমাদের সমস্ত বাচ্চাই এরকম 3-4 মাস পরেই মরে যাবে। আমার থেকে সবসময় দূরে দূরে থাকত। তাই নিজের কাকিকে দেখে আমার উদ্দেশ্য অন্যরকম হতে শুরু করেছিল। কাকিকে মাঝে মধ্যে আমার সাথে এমন কথা বলত, যাতে মনে হতো যে হয়তো কাকিকে আঙ্কেলকে খুব ভালোবাসে। পুরনো চাকর ও বলেছিল যে তাদের বিয়ে 12 বছর হয়ে গেছে, যদিও তাদের কোনো সন্তান নেই। কিন্তু তারা দুজনে সবসময় হাসি খুশি থাকে। আঙ্কেল নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকত, আর এদিকে কাকি নিজের ফ্যাশন আর পার্টিতে সবসময় ব্যস্ত থাকত। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে কাকি আমাকে দেখলেই কিছুটা খুশি হয়ে যেত। হয়তো তারা আমাকে ভালো লাগতে শুরু করেছে। আমিও কাকির সাথে প্রেমের স্বপ্ন দেখতে লাগলাম। সিনেমা বা নাটকে যে রকম সুন্দর কাকির সাথে তার নিজের গরিব চাকরের প্রেম হয়ে যায়, ঠিক তেমন আমিও নিজের মনের ভেতরে কাকিকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম। কাকিকে কে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি দিন রাত শুধু এই স্বপ্নই দেখতে থাকতাম। এই সবই ভাবতে থাকতাম যে কাকিকে আমার কাছে আসবে আর আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এভাবেই দিন চলতে লাগল। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। যখন আমি পাশ ফিরলাম ঘুমের মধ্যে আমি এরকম মনে হলো যে আমার বিছানায় আমার সাথে আমার বউ নয় বরং কাকি শুয়ে আছে। আমার বউ তো ছেলের দুঃখে নিজেকে কঙ্কালসার বানিয়ে নিয়েছিল। কিন্তু কাকিমা আমার মতো গরিব চাকরের রুমে কিভাবে থাকতে পারে? এই চিন্তা মাথায় আসার সাথে সাথেই আমি সেটাকে আমার নিজের স্বপ্ন ভেবে লজ্জিত হলাম। কিন্তু যাই হোক না কেন আজকাল কাকি আমাকে দেখেই হালকা হেসে দিত। সে বারবার আমাকে তার ঘরে কোনো না কোনো কাজের জন্য ডেকে নিত। আর আমাকে নিজের সামনে থেকে সরতেই দিত না। কাকি আমাকে দেখে বিনা কারণে হাসতে থাকত। জানি না এই হাসির কারণ কি, কিন্তু আমি কাকির কাছে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। আমার এই চাকরিটা খুব প্রয়োজন। এই কারণে আমি চুপচাপ থাকতাম। কাকিকে আমাকে যে জন্য ঘরের মধ্যে কোনো কাজকর্ম থাকত, আমি সেটা তাড়াতাড়ি করে দিতাম, যাতে কাকি কোনো অভিযোগ করার সুযোগ না পায়। কাকিকে খুশি হয়ে আঙ্কেলের কাছে আমার প্রশংসা করে, যাতে আঙ্কেল আমাকে এই চাকরি থেকে বের করে না দেয়। আমি পুরো সততার সাথে নিজের কাজকর্ম করতাম। এরপর একদিন হঠাৎ কাকির শরীর খারাপ হয়ে গেল। তিনি অসুস্থতায় পড়ে গেলেন। আমি কাকিকে হাসপাতালে নিয়ে গেলাম আর আঙ্কেলকে ফোন করে এই খবর জানিয়ে দিলাম। আঙ্কেল কয়েক ঘন্টা পরেই হাসপাতালে চলে এলেন। এর কিছু সময় পরেই আঙ্কেল আর কাকিকে যখন হাসপাতাল থেকে বাইরে বের হল, তখন তাদেরকে খুব খুশি দেখাচ্ছিল। পরের দিন আমাকে বলল যে আমি মা হতে চলেছি। ওই দিনই আঙ্কেল আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো আর সবাইকে কিছু কিছু টাকাও দিল। এসব দেখে আমিও খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমার এই খুশি খুব বেশি দিন স্থায়ী হল না। এদিনের পর থেকে আমার দিকে চোখ উঠিয়ে দেখত না। আমি যখনই তার সামনে দিয়ে যেতাম, তখনই কাকিকে নিজের মাথা নিচু করে নিত। না জানি তিনি কি করেছেন। তার বেশিরভাগ কাজকর্ম চাকরানি করে দিত। এখন কাকি বাইরে যাওয়াও কম করে দিয়েছে। এই কারণে কাকির সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। কিছুদিন তো আমার মন খুব খারাপ ছিল। আমার কাকিকে দেখার অভ্যেস হয়ে গেছিল। জানি না কখন থেকে আমি কাকির ব্যাপারে এত ভাবতে শুরু করেছিলাম। হয়তো কাকির প্রতি আমার ভালোবাসা হয়ে গিয়েছিল। কিন্তু সাধারণ চাকর ছিলাম, আমাকে চাকরি করতে হবে। এই কারণে আমি বাড়ির কাজকর্মের উপরে খুব মন দিতে শুরু করলাম। এভাবেই কাটতে লাগল। আর তারপরে সেই দিন এসে গেল, যখন কাকি এক বাচ্চার মা হল। কিন্তু আঙ্কেল এখন আগের মতো খুশি থাকত না। সে সবসময় টেনশনে থাকতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আঙ্কেলের মধ্যে নিজের প্রথম সন্তানের খুশি কেন ছিল না। যখন আমি প্রথমবার বাবা হয়েছিলাম তখন আমি যেন হাওয়াতে উঠেছিলাম। কিন্তু আঙ্কেল খুব অস্বস্তিতে ছিল যেন বাচ্চা নয়, তার বাড়িতে কোনো আতঙ্ক আসতে চলেছে। এক রাতে আঙ্কেল আমাকে নিজের ঘরের মধ্যে ডাকলেন আর বললেন, এই পুটলিটা নিজের কাছে রাখ।
আর আমার বউ যে বাচ্চার জন্ম দিয়েছে তুমি সেই বাচ্চার জায়গায় এই পুটলিটা রাখবে আর চুপচাপ ওই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। এরপরে দূরে কোনো নদীতে ফেলে দিয়ে আসবে। আমি আঙ্কেলকে কখনো কোনো প্রশ্ন করিনি। এই কারণে আমি আজকেও এটা জিজ্ঞেস করলাম না যে আপনি যে সন্তানের আশায় পুরো 12 বছর অপেক্ষা করেছেন তাকে মারতে চাইছেন কেন? যাই হোক, আমি তার হুকুমের উপরে মাথা নাড়িয়ে দিলাম। কিন্তু আমি বারবার এই কথাটাই ভাবতে থাকলাম যে আঙ্কেল নিজের বাচ্চাকে কেন মারতে চাইছে। আমার হৃদয় এটা কোনো মতেই মানতে চাইছিল না যে আমি কোনো নিষ্পাপ বাচ্চার জীবন শেষ করে দিব। আমি খুব অস্বস্তিতে থাকলাম যে রাতে এটা আমি কিভাবে করব। রাতের বেলা কাকি তার নিজের বাচ্চার পাশে নিয়ে বিছানাতেই ঘুমিয়েছিল। আমি লুকিয়ে লুকিয়ে তার ঘরে গেলাম। আমি চোখ বন্ধ করেছিল, আমি তাকে খুব ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখলাম। কাকি এখনো খুব সুন্দরী লাগছিল। তার সুন্দর চেহারা দেখে আমার মন চাইছিল, কেননা যদি আমি এই বাচ্চা নদীতে না ফেলে দেই তাহলে সে আমাকে আমার চাকরি থেকে বের করে দেবে। আমি চুপচাপ আঙ্কেলের দেয়া সেই পুটলিটা সেখানে রেখে বাচ্চাটাকে উঠিয়ে দিলাম। কিন্তু জানি না কিভাবে যেন কাকি জেগে উঠল। সে আমাকে দেখে হেসে দিল। কাকি সেরকম ভাবেই হেসে দিল যে এই রকম সে আগে আমাকে দেখে হাসত। আমি বাচ্চাকে মধ্যে লুকিয়ে নিলাম। কাকি বাচ্চাকে আমার হাতে দেখে নিয়েছিল। তাই তো সে বলতে লাগল, তুমি কি একে মারতে চাইছ? আমি চুপচাপ হয়ে গেলাম। কাকি আবার আমাকে জিজ্ঞেস করল, তুমি কি এইসব কিছু তোমার আঙ্কেলের কথায় করছ? তাই তো আমি হাতে নিজের মাথা নাড়িয়ে দিল। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগল, এই লোকটা খুবই নির্দয় মানুষ। আমি তোমার বিছানাতে এর কথাতে গিয়েছিলাম, কিন্তু এখন এই লোকটাই নিজের কথা থেকে পিছিয়ে গিয়েছে। এখন এই বাচ্চা চাই না। কাকির মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম আর বললাম, আমার ঘরে আর আপনি আমার হতভম্ব ভাব দেখে। কাকি বলতে লাগল, তোমার আঙ্কেল এই বাচ্চাকে এই কারণে মারতে চাই যে সে এই বাচ্চার বাবা না। কিন্তু তুমি কেন মারতে চাইছ? তুমি তো এই বাচ্চার বাবা। এই কথা শুনে আমার তো হুঁশ উড়ে গেল। আমি একজন সাধারণ চাকর, আমি বাচ্চার বাবা কিভাবে হতে পারি? আমি আজকে বললাম, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নিজের বাচ্চাকে বাঁচাতে চান, এই কারণে আপনি আমাকে এই বাচ্চার বাপ বানিয়ে দিচ্ছেন যাতে আমি একে জীবিত ছেড়ে দিই। আমি একজন সাধারণ চাকর। আমি তো কখনো আপনাকে সাথে কিছু। আমার এই কথা শুনে কাকি হাসতে লাগল। এরপরে কাকি বলল, এই বাচ্চাকে নদীতে ফেলে না। কেননা এই বাচ্চার বাবা তোমার আঙ্কেল না, বরং তুমি। কেননা তুমি আমাকে। আমি কয়েক রাত তোমার বউ হয়ে তোমার বাড়িতে তোমার ঘরে ছিলাম। এটা শুনে আমি চমকে উঠেছিলাম যে এটা কি ধরনের ফাইজলামি। এরপরে আবার আমি ভাবতে লাগলাম, তাহলে কি সেগুলো আমার স্বপ্ন ছিল না? যখন আমার এরকম মনে হতো যে আমার সাথে আমার বউ নয় বরং কাকি ছিল। আমি বিছানার উপরে ধপ করে বসে পড়লাম। আমার কাছে বিশ্বাস করা ছাড়া কোনো রাস্তাই ছিল না। কিন্তু আমি হতবাক ছিলাম যে এত সুন্দরী মালকিন, যাকে আমি কাকি বলতাম, সে আমার সাথে এসব কেন করছিল। এই কথাটাই যখন আমি কাকির কাছে জিজ্ঞেস করলাম, তখন সে বলতে লাগল, আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু আমার জন্ম গরিব পরিবারে হয়েছিল। অভাবের তাড়নায় আমার বাবা আমাদের সবাইকে নিয়ে শহরে কাজ করতে এসেছিল। এখানে আমার দেখা তোমার আঙ্কেলের সাথে হয়েছিল। আমার ছোটবেলা থেকেই বড়লোক হওয়ার খুব স্বপ্ন ছিল। যখন তোমার আঙ্কেল আমাদের বাড়িতে আমার সম্বন্ধ পাঠাল, তখন আমি তাড়াতাড়ি করে হ্যাঁ বলে দিয়েছিলাম, কেননা আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাইতাম। আর আমার বাবা মা বড়লোক ছেলে দিকে হ্যাঁ বলে দিল। এরপরে তোমার আঙ্কেলের সাথে আমার বিয়ে হয়ে গেল। তোমার আঙ্কেলকে বিয়ে করার পরে আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল। কিন্তু বিয়ের কিছু সময় পরেই আমি জানতে পারলাম যে তোমার আঙ্কেলের মধ্যে মা হওয়ার দেওয়ার ক্ষমতা নেই। সে আমার বলার পরে অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই এর এত সম্পত্তি থাকার পরেও একেই খুশি দিতে পারিনি। কিন্তু আমি মা হতে পারতাম। এই কারণে তোমার আঙ্কেল একটা প্ল্যান বানালো যে কোনো উপায়ে নিজের সম্পত্তির উত্তরাধিকার চাইত। এই কারণে এই সমস্ত কিছু করার জন্য তৈরি ছিল। তারপরে নিজের চাকরদেরকে নিজের উদ্দেশ্যে টার্গেট বানিয়ে নিল। এই কারণেই সে সবসময় চাকর রাখার আগে তাদের টেস্ট করাত, যাতে সে আগেই জানতে পারে যে সে জন্ম দেওয়ার যোগ্য কিনা। যদি সেই চাকর যোগ্য প্রমাণিত হতো,
তাহলে সেই চাকরের সাথে নিজের স্ত্রীকে? কাকির কথা শুনে চমকে উঠলাম। কিন্তু আমি চুপ রইলাম। কাকি আমাকে আরও বলতে লাগল, এই উদ্দেশ্য সফল করার জন্য তোমার আঙ্কেল অনেক চাকর রেখেছিল। কিন্তু কাউকেই আমার পছন্দ হয়নি যাকে আমি আমার ভালোবাসার যোগ্য মনে করতাম। এই কারণে তোমার আঙ্কেল অনেক চাকর বদলাল। এরপরেই গিয়ে আমার তোমাকে পছন্দ হয়। তুমি সেই মানুষ